হ্যালো স্টুডেন্টস, আজ আমরা পরমাণুর নিউক্লিয়াস ক্লাস 10 পরমাণুর নিউক্লিয়াস এই টপিক্সটার উপরে তৃতীয় ভিডিও লেকচার নিয়ে হাজির হলাম। আমরা পরমাণুর নিউক্লিয়াস এই চ্যাপ্টারটাতে কি কি পেয়েছি। প্রথমে আমরা নিউক্লিয়াস কাকে বলে জেনেছি, তারপরে আমরা তেজস্ক্রিয়তার আবিষ্কার জেনেছি, তারপরে আমরা দেখেছি যে আলফা বিটা গামা রশ্মি বা আলফা বিটা গামা ক্ষয়। সম্ভবত 3টে ভিডিও লেকচার হয়ে গেছে। এটা হচ্ছে ভিডিও লেকচার নম্বর 3 অন অ্যাটমিক নিউক্লিয়াস, পরমাণুর নিউক্লিয়াস। দশম শ্রেণী। এখানে আজকের আমরা আলোচনা করব যে আলফা বিটা গামা রশ্মির তুলনা। কম্পারেটিভলি এটা একটা সহজ টপিক বা সহজ বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করছি। তবে তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে তোমরা কিন্তু যখন কোনো ডিফারেন্স পড়বে বা কিছু পার্থক্য বা কিছু, সেটা কিন্তু মুখস্থ করবে না। মুখস্থ করলে দেখা যায় পরীক্ষায় অনেক ভুল থেকে যায়, যেটা তোমরা বুঝতে পারো না, কিন্তু পরবর্তীকালে তোমাদের কম নম্বর আসলে তোমাদের কিন্তু খুব খারাপ লাগে, কারণ তোমরা খুব কষ্ট করে পড়ে যাচ্ছ, খুব ভালো করে দেখে পড়ে যাচ্ছ, তা সত্ত্বেও ভুল থেকে যাচ্ছে কেন। এইটার জন্য আমি কিন্তু এই ক্লাসটা নিচ্ছি। দেখো, এই ক্লাসটার কোনো সেরকম ইম্পর্টেন্স নেই, নতুন কিছু আমার শেখানো নেই, এখানে জাস্ট ডিফারেন্সগুলো আমি বলে যাব, কিন্তু তা সত্ত্বেও তোমাকে কিছু জিনিস ভাবতে হবে, বুঝতে হবে। ফার্স্ট অফ অল, যে আলফা বিটা গামা আমরা যেটা জেনেছি, প্রথমে জেনে নেব যে আলফা অ্যাকচুয়ালি হিলিয়াম প্লাস প্লাস, অর্থাৎ হিলিয়াম নিউক্লিয়াসের স্রোত, আর বিটা হচ্ছে ইলেকট্রনের স্রোত। ইলেকট্রন হতে পারে, পজিট্রন হতে পারে। এমনি বিটা বলা মানে আমি বলেছি কি না, এখানে ইলেকট্রন বলতে হবে, আমাদের সিলেবাসে পজিট্রনের কোনো গল্প নেই। আর গামা হচ্ছে শক্তির স্রোত। শক্তিটা কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এইটা আমাদেরকে মনে রাখতে হবে। এই 3টে জিনিস যদি মাথায় রাখি তাহলে আমরা কিন্তু সমস্তটাই পারবো। হিলিয়ামের ক্ষেত্রে আমরা জানি, হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে তার ভর সংখ্যা হয় 4 আর পরমাণু ক্রমাঙ্ক হয় 2। ইলেকট্রন একটা মৌলিক কণিকা, সেই কণিকার ভর আমরা জানি, আধান তো আমরা জানি, কারণ ইলেকট্রনের আধানটা হচ্ছে বেসিক আধান। অর্থাৎ আমরা যখন কোনো আধানকে প্রকাশ করি সেটা ইলেকট্রনের আধানের ইউনিট দিয়ে, ইলেকট্রনের আধানকে 1 ইউনিট দিয়ে আমরা কিন্তু প্রকাশ করে থাকি। আর এটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। অর্থাৎ এইটা এক প্রকার তরঙ্গ, যার কোনো ভর নেই, আধান নেই। এই জিনিসগুলো আমি জানলে আমরা কিন্তু 3-4টে পার্থক্য করতে পারবো। কিভাবে এই পার্থক্যগুলো করা যায় দেখে নেওয়া যাক। আলফা কণা, বিটা কণা লিখবো না, আলফা রশ্মি, প্রশ্নতে রশ্মি থাকবে। আলফা রশ্মি, বিটা রশ্মি আর গামা রশ্মি। এবার আমি এদের মধ্যে পার্থক্য করব। প্রথমে পার্থক্য করার বিষয়, আমি এখানে লিখব। ফার্স্ট যে বিষয়গুলো আমরা এখান থেকে পাচ্ছি, অর্থাৎ কিনা আমরা তাদের প্রাথমিক যে নেচার সেটা থেকে, অর্থাৎ তাদের পরিচিতি থেকে যে পার্থক্যগুলো পাচ্ছি, প্রথমে সেটা লিখে ফেলব। আলফা রশ্মি মানে হিলিয়াম কণার, হিলিয়াম নিউক্লিয়াসের স্রোত। হিলিয়াম নিউক্লিয়াসের স্রোত মানে এটার ভর আমি পেয়ে যাব, ইলেকট্রনের ভর আমি জানি, আর তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোনো ভর জানি না। একটা ভরের আমরা ডিফারেন্স করতে পারবো। তারও আগে এটা হচ্ছে কণা, এটা কণা, আর এটা হলো তরঙ্গ। তাহলে একজনের প্রকৃতি বা একজনের ধর্ম হচ্ছে কি, এ তরঙ্গ ধর্ম দেখায়, এ কণা ধর্ম দেখায়, আর এ কণা ধর্ম দেখায়, বা প্রকৃতি, এ কণা প্রকৃতি, এর কণা প্রকৃতি, আর এর তরঙ্গ প্রকৃতি। তাহলে বিষয় আমি এখানে লিখে ফেলবো যে প্রকৃতি। ফার্স্ট আলফা রশ্মি হচ্ছে, এটা হচ্ছে কণার স্রোত, এইটাই শুধু লিখব। বেশি লিখলেই যে আমি
বেশি নম্বর পেয়ে যাব তা কিন্তু নয়। মাধ্যমিকে তুমি ঠিক লিখছো কি না, পার্থক্য করতে পারছো কি না, সেটাই বিচার্য বিষয়। কণার স্রোত, এটাও কণার স্রোত, আর এটা হলো তরঙ্গ। এইভাবে তুমি লিখলেই নম্বর পাবে, একেবারে গ্যারেন্টি। এইখানে একটা পার্থক্য হয়ে গেল, 1 নম্বর পার্থক্য হয়ে গেল। এবার আমি দ্বিতীয় পার্থক্যতে আসব, সেটা হলো কি না এদের ভর। প্রথমে আমি আলফা যে নিউক্লিয়াস, আলফা কণা, সেটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াসের ভর কত না, হিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে 4। তাহলে 4 গুণিতক প্রোটনের ভর, অর্থাৎ একটা প্রোটনের ভর যদি আমি জানতে পারি, তাকে 4 দিয়ে গুণ করলে যা হয় সেটা হবে আলফা রশ্মি বা আলফা কণার ভর। তাহলে এখানে লিখতে হবে একটি আলফা কণার ভর, একটি আলফা কণার ভর সমান 4 গুণিতক এই প্রোটনের ভর। কারোর যদি মনে থাকে সে লিখবে, কারণ মনে না থাকলে ভুল লিখলে তোমার নম্বর কেটে যাবে। তুমি যদি লেখো 4টি প্রোটনের ভরের সঙ্গে সমান বা 4টি হাইড্রোজেন পরমাণুর ভরের সঙ্গে সমান, তাও আচ্ছা, কিন্তু যার মনে থাকবে সেই কেবল লিখবে যে প্রোটনের ভর 1.6725 ইন্টু, এখানে আরেকটু সুন্দর করে লিখতে হবে ভর সমান 4 গুণিতক 1.6725 গুণিতক 10⁻⁻24 গ্রাম। এইটা যার মনে থাকবে এতগুলো সংখ্যা, সে মাধ্যমিক যারা দিতে যাচ্ছ প্রত্যেকেই যে এতটা মনে রাখো তার কোনো মানে নেই, বা মনে রাখতে হবে তার কোনো মানে নেই। এই কারণে আমি বলবো এখানে কণার ভর 4টি প্রোটনের ভরের সঙ্গে সমান। যে পারবে না এই সংখ্যাটা মনে রাখতে, সে এক্ষুনি ক্লাস নোট করে নাও যে 4টি প্রোটনের ভরের সঙ্গে সমান। আর বিটা রশ্মি, একটি বিটা কণার ভর, একটি বিটা কণার ভর কী হবে, একটি ইলেকট্রনের সঙ্গে সমান। যে মনে রাখতে পারো না সংখ্যা বেশি, সে বলবে একটি ইলেকট্রনের ভরের সঙ্গে সমান। আর যে ইলেকট্রনের ভরটা জানো সেইটা লিখবে 9.11 - 31 কেজি। আচ্ছা, এটাকে আমি গ্রামে লিখলাম, এটাকে যদি কেজিতে লেখা যায় তবেই কম্পেয়ার করা ভালো হবে। 27 করে দিলে এটা কেজি হবে, মনে রাখবে। আর এর হচ্ছে ভর নেই। দুটো পার্থক্য হয়ে গেল। এবারে নিশ্চয়ই আমরা আধানে আসবো। দেখো এইটা 2+ আছে, 2+ মানে দুটো প্রোটনের আধানের সঙ্গে সমান। এখানে একটা ইলেকট্রন, তার আধান তো একটা ইলেকট্রনের আধানের মতোই হবে। আর তরঙ্গ, এর কোনো আধান নেই। তাহলে আমরা তৃতীয় যে ডিফারেন্স, তৃতীয় ডিফারেন্স কি পাবো, যে আধানের ডিফারেন্স পাবো। আধান ফার্স্ট আলফা রশ্মির ক্ষেত্রে আমরা আধান পাবো কি, দুটো প্রোটনের আধানের সঙ্গে সমান। যারা সংখ্যা মনে রাখতে চাও না তারা দুটো প্রোটনের আধানের সঙ্গে সমান বলে লিখে ফেলো এখানে। আর যারা সংখ্যা মনে রাখতে চাও তারা হচ্ছে প্লাস দিয়ে লিখবে 2 গুণিতক একটা প্রোটনের আধান কি হয় 1.602। যে আরও পারফেক্ট লিখতে চাও এরকম ইন্টু 10⁻⁻19 কুলম। তোমরা কুলমে লিখবে, কেউ কেউ এসআইতেও লিখতে পারো, কিন্তু কুলমে লেখাটা বেশি ভালো। কারণ এসআই দিয়ে দেখো এখানে কেজি, এখানে কেজি দিয়েছি। এসআই পদ্ধতি আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা তুলনা করলে সেটা ভালো মানায়। আচ্ছা, এরপরে হচ্ছে বিটা কণার বা একটা বিটা কণার আধান। একটি বিটা কণার আধান কত হবে না, হচ্ছে একটি ইলেকট্রনের আধানের সঙ্গে সমান। ইলেকট্রনের আধান আমরা সকলেই জানি, এইটা জানলে এটা জানবো, এটা শুধু মাইনাস চিহ্ন দিতে হবে, ইন্টু 10⁻⁻19 কুলম। বড় হাতের অক্ষরের সেটা অবশ্যই লিখবে। আর কুলম বলে কয়শূলময় বলে লেখার দরকার নেই, এটা লিখলেই পরীক্ষক অবশ্যই বুঝতে পেরে যাবেন। আর এখানে এখানে গামা রশ্মির আধান নেই। এইটা হয়ে গেল। এরপরে নেক্সট যেটা আসে, দেখো এই যে রশ্মিগুলো আমরা বলছি, এই রশ্মিগুলোকে অনেক কাজে লাগানো হয়। তার মধ্যে একটা কাজ হলো কি না, হচ্ছে ভেদন ক্ষমতা, আর একটা হচ্ছে গ্যাস আয়নিতকরণ করার ক্ষমতা। এই দুটো পার্থক্য আর আমাদেরকে জানতে হবে। প্রথমে আমি ভেদন ক্ষমতা নেব। ভেদন ক্ষমতা,
ভেদন ক্ষমতা আলফা রশ্মি কীভাবে মনে রাখবে, এটা কিন্তু এখান থেকে আমরা যে বিষয়গুলো লিখে রেখেছিলাম সেখান থেকে কিন্তু ডাইরেক্ট পাওয়া যায় না, ওটা আমাদেরকে তথ্য জেনে অন্য কোনো জায়গা থেকে ইনফরমেশান যারা গবেষণা করেছেন তারা যে ইনফরমেশানটা সাপ্লাই করেছেন তার উপর বেস করে আমরা এগুলো মনে রাখি। অর্থাৎ ডাইরেক্ট আমরা কিছু থেকে অন্য কিছু থেকে কনসিকুয়েন্স করতে পারছি না, তাহলে আমরা কি করব, একটু মজা করে করে শিখব। দেখো আলফার ভর বেশি, ভারী একটা কণা, তাহলে হাদা ভোদা, সে বেশি দূর যেতে পারে না। বেশি দূর যেতে পারে না মানে পেনিট্রেশন পাওয়ার কম, অর্থাৎ ভেদন ক্ষমতা কম। তাহলে এখানে আমরা বলবো এর ভেদন ক্ষমতা কম বা অল্প। আর পিটা রশ্মির হচ্ছে মাঝারি, আর এর তো কোনো ভরই নেই, এ হচ্ছে একেবারে পাতলু। তাহলে এর ক্ষেত্রে কি করতে হবে, যে অনেক বেশি এক্স রশ্মির থেকেও গামা রশ্মির ভেদন ক্ষমতা বেশি। এবার কম বেশি তুমি যেমন এরকম লিখলে, তার সঙ্গে সঙ্গে যাদের সংখ্যা মনে থাকে তারা অবশ্যই বলবে যে অ্যালুমিনিয়াম পাত। তোমরা যে অ্যালুমিনিয়াম পাতগুলো বাজারে দেখো বিক্রি হয়, বিভিন্ন লোকের বাড়িতে অ্যালুমিনিয়ামের পাত লাগে, কখনো চাল সারাই করতে লাগে, হ্যাঁ, বা কখনো কোনো বেসিনে বা কোনো কিছুতে অ্যালুমিনিয়াম লাগে, অনেক সময় জানালায় লাগে, বিভিন্ন ক্ষেত্রে, বা কাঠের কোনো কিছু আসবাবপত্র তৈরি করার বর্ডারে অ্যালুমিনিয়াম দেওয়া হয়, অ্যালুমিনিয়াম বহু জায়গায় লাগে। সেই যে অ্যালুমিনিয়াম শিটটা পাওয়া যায় কতটা পাতলা দেখেছো, 1 মিলিমিটারের পাতলা হয়, 2 মিলিমিটার হয়, তার থেকেও কম যদি পাতলা অ্যালুমিনিয়াম পাত নেওয়া হয় সেই 1.1 মিলিমিটার, মানে স্কেলের যে একটা দাগ, স্কেলে আমরা যে স্কেলগুলো ব্যবহার করি তার এক ঘর 2 ঘর এরকম করে পরপর যে দাগগুলো যায়, সেই 1 ঘর কত, 1 মিলিমিটার, তার থেকে আরও 1/10 গুণ, মানে সে তার 10 ভাগের 1 ভাগ যেটা, সেই রকম পাতলা যদি অ্যালুমিনিয়াম পাত হয়, তা সেই অ্যালুমিনিয়াম পাত 10 মিলিমিটার বেধ বিশিষ্ট, এখানে ছোট করে লিখতে হবে, বেদের অ্যালুমিনিয়াম পাত আলফা রশ্মিকে আটকে দিতে পারে, রশ্মিকে আটকে দেয়, এইটা লিখবে। 0.1 মিলিমিটার বেধের অ্যালুমিনিয়াম পাত, অর্থাৎ একটা কাগজের মতো পাতলা একটা অ্যালুমিনিয়াম পাত আলফা রশ্মিকে আটকে দেয়, মানে ভেদন ক্ষমতা একটু কম। আর এর মাঝারি এটা কত না, 5 মিলিমিটার বেধের অ্যালুমিনিয়াম পাত বিটা রশ্মিকে আটকে দেয়। তার মানে বুঝতে পারছো, এটা 0.1 আর এটা 5 মিলিমিটার, মানে 50 গুণ এর ভেদন ক্ষমতার থেকে এর ভেদন ক্ষমতা প্রায় 50 গুণ বেশি। আর এটা বলা হয়েছে যে 8 সেন্টিমিটার, মানে বুঝতে পারছো, তোমাদের স্কেল নিয়ে দেখবে 8, যেখানে লেখা আছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার বেধ বিশিষ্ট অ্যালুমিনিয়াম পাত একে আটকাতে পারে, মানে অনেকটাই মোটা, এর ভেদন ক্ষমতা তাহলে অনেকটাই বেশি। 8 সেন্টিমিটার বেধের অ্যালুমিনিয়াম পাত গামা রশ্মিকে আটকাতে পারে। এই যে ইনফরমেশানগুলো, এগুলো একটা টেক্সট বুক থেকে আমি নিয়েছি। এবারে সীসা দিয়েও কম্পেয়ার থাকে, অন্য কিছু দিয়েও কম্পেয়ার থাকে, সেটা বড় কথা নয়, যে কোনো একটা কম্পেয়ার করে তুমি দেখে নিতে পারলে যে ঠিক কতটা এদের ভেদন ক্ষমতা। এবার নেক্সট কি আছে, গ্যাস আয়নিত করার ক্ষমতা। গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। দেখো এটাও মনে রাখার উপায় আছে। তুমি যখন লিখেছিলে আলফা, এখানেই আমি লিখে মুছে দেব, যে আলফা যখন লিখেছিলে তখন হিলিয়াম প্লাস প্লাস, বিটা যখন লিখেছিলে ই মাইনাস, আর গামা যখন লিখেছিলে তার কোনো আধান নেই। দেখো এদের মধ্যে আধান প্লাস হোক মাইনাস হোক আর 0 হোক, কার বেশি, এর বেশি, এর 2, এর 1 আর এর 0, এর প্লাসের দিকে 2 আর এর মাইনাসের দিকে 1, এর 0। এইটা দেখে তুমি কিন্তু মনে রাখতে পারবে। এটার সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও মনে রাখার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই আমাদের খুব ভালো উপায়।
সেটা কি না, He2+, এর আধান বেশি, যার আধান বেশি তার আয়ন বেশি, সে গ্যাসকে আয়নিত করবে। আয়নাইজেশন করা মানে কি, গ্যাসকে আয়নীভবন করা, মানে গ্যাসের যে অণুগুলো আছে সেই অণুগুলো থেকে নিস্তড়িত অণুকে বা পরমাণুকে সে আয়নে পরিণত করছে। সেই যে আয়নিত করার ক্ষমতা এর সবচেয়ে বেশি, এর মাঝারি, আর এর প্রায় নেই বললে চলে। তাহলে এখানে অনেক বেশি লিখতে হবে, অনেক বেশি, আর এর মোটামুটি মাঝারি, আর এর হচ্ছে অত্যন্ত কম, এই হলো আলফা, বিটা ও গামা রশ্মির মধ্যে পার্থক্য। ডিয়ার স্টুডেন্টস, তোমরা একেবারে তুলে নাও, তোমরা স্ক্রিনশট নিয়ে এটাকে পড়ো, প্রথমে পড়ে ক্লাস নোট নাও, ক্লাস নোট নেওয়ার পরে একবার নিজে থেকে লিখে ফেলো, ঠিক আছে? এটাকে তুমি গুণ করেও দিতে পারো, দরকার নেই, এইভাবে প্রকাশ করলেই হবে। এরপরে আমি আর দুটো জিনিসের তুলনা, এই আলফা বিটা গামা নিজেদের মধ্যে তুলনা হলো, এবার এক্সটার্নাল কিছু বিষয়ের সঙ্গে আমি তুলনায় চলে যাব। প্রথমে আমি কি করব না, বিটা রশ্মির সঙ্গে তুলনা করব, বিটা রশ্মির সঙ্গে আমি ক্যাথোড রশ্মির তুলনা করব। বিটা রশ্মি, আর এখানে লিখব ক্যাথোড রশ্মি, ক্যাথোড রশ্মি, বিটা রশ্মি আর ক্যাথোড রশ্মি। আরও কতগুলো তুলনা এখানে বাকি থেকে গেলো, সেগুলো আমি পরে আসছি, সেগুলো আমি যখন সামনের দিকে অন্যান্য ভিডিওতে আলোচনা করব সেগুলো বলে দেব, তোমরা অবশ্যই সবটাই তোমাদের জানা দরকার আছে। দেখো, বিটা রশ্মি এটাও ইলেকট্রনের স্রোত, আর ক্যাথোড রশ্মি এটা হচ্ছে বিটাও ইলেকট্রনের স্রোত, আর ক্যাথোড রশ্মি সেটাও ইলেকট্রনের স্রোত। এই যেগুলোর মধ্যে মিল থাকে তাদের মধ্যেই তো পার্থক্য করা হয়। সরি, ঘুরে গেল। একেবারে ঠিকঠাক আছে। এবারে দেখো, এই যে যাদের মধ্যে মিল বেশি তাদের মধ্যেই আমরা পার্থক্যগুলো বের করার চেষ্টা করি, যাতে করে পার্থক্যের মাধ্যমে তাদের স্বরূপ আমরা সুন্দরভাবে আমরা পেতে পারি। নিশ্চয়ই এটা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আরেকবার দেখে নিই। ওকে, এখন এই ক্যাথোড রশ্মি আর বিটা রশ্মি এরা উভয়ই হচ্ছে ইলেকট্রনের স্রোত। এই কারণে এদের পার্থক্য বা তুলনাটা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট বা প্রাসঙ্গিক। আমরা এদের পার্থক্য করব, তুলনা তো করতেই মানে এদের সাদৃশ্য তো পাচ্ছি, এও ইলেকট্রনের স্রোত, সেটাও ইলেকট্রনের স্রোত, এরও ভর যা তারও ভর তাই, এরও আধান যা তারও আধান তাই। এগুলো নিশ্চয়ই আর বলতে হবে মাধ্যমিকে তুলনা পড়ে যে দুটো তুলনা করো, ছাত্রছাত্রীরা দেখি এদিক ওদিক তাকাচ্ছে, আরে বাবা কমন সেন্স ব্যবহার করছে না, সে ঘাবড়ে গেছে, মাধ্যমিক পরীক্ষা দিতে এসছে ছোটো বাচ্চা, সে তো ঘাবড়াবে কি। সেখানে তোমাকে শুধু কমন সেন্স প্রয়োগ করতে হবে। আরে বাবা, এ তো ইলেকট্রনের স্রোত, ও ইলেকট্রনের স্রোত, হাজারখানি তাদের সাদৃশ্য বেরিয়ে যাবে। ইলেকট্রনের আধান যা, এর আধান যা, তার আধান তা, এর ভর যা, তার ভর তা, এইগুলো সমস্ত বলে দিতে হবে। এও ইলেকট্রনের স্রোত, সেটাও ইলেকট্রনের স্রোত, তুমি হাজার গন্ডা সাদৃশ্য পেয়ে গেলে। এবার বৈসাদৃশ্যটা দেখো এই যে ক্যাথোড রশ্মি বলছি, ক্যাথোড রশ্মি তোমরা ক্লাস 9-এ দেখেছো, ক্রুক্স বলে একজন বিজ্ঞানী, তিনি প্রথমে তড়িৎ মোক্ষণ নল আবিষ্কার করেছিলেন। সেখানে এইটা হচ্ছে নেগেটিভ প্রান্তের সঙ্গে যেটা যুক্ত ছিল সেটা হলো ক্যাথোড, আর পজিটিভ প্রান্তের সঙ্গে যেটা যুক্ত ছিল সেটা হলো অ্যানোড। এই প্লেটটা এখানে বায়ু নিরুদ্ধ একটা নলের মধ্যে, কাঁচ নলের মধ্যে এখানে ছিল। এখানে গ্যাস যখন কমিয়ে নেওয়া হয়েছিল এবং ভোল্টেজ যখন হাই করা হয়েছিল, তখন এখান থেকে কী হচ্ছিল, ক্যাথোডে এদিকে ছুটে গেছিলো। কারণ হিসাবে বলা হয়েছিল কি, যে এখানে যে ধাতুগুলো আছে, ধাতুর যে পরমাণুগুলো রয়েছে, সেই পরমাণু থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে এদিকে যাচ্ছে। এই স্রোতটা আছে কি করে বোঝা গেছিলো না, এখানে এরকম করে রেখে সেটা ঘুরছিল, বা অনেক কিছু পরীক্ষা এখানে করা গেছিলো, যেটা দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে এটা হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত। পরবর্তীকালে এই স্রোতটাই যে ইলেকট্রনের স্রোত সেটা আবিষ্কৃত হয়েছিল, বা এই স্রোত থেকে ইলেকট্রন আবিষ্কার হয়েছিল, এইটা তোমরা জানো। আর বিটা কণা কি,
না আমি যদি এরকম একটা স্পেসিমেন রাখি, নিউক্লিয় স্পেসিমেন, এটা হচ্ছে তেজস্ক্রিয় নিউক্লিয়াস, তেজস্ক্রিয় স্যাম্পেল, তেজস্ক্রিয় আমি যদি নমুনা রাখি, স্যাম্পেলের বাংলা কি নমুনা, তেজস্ক্রিয় নমুনা যদি রাখি, সেখান থেকে কিন্তু স্পন্টেনিয়াসলি এরকম বেরিয়ে যায় আলফা বিটা গামা। এটাকে গামা বলবো, এটা হচ্ছে বিটা, আর এটা আলফা। হ্যাঁ, এরকমভাবে বেরিয়ে যায়। এই যে বিটাটা বেরিয়ে যাচ্ছে, এইটা নিউক্লিয়াস থেকে উৎপন্ন হচ্ছে। তাহলে প্রথমে আমরা সোর্সের দিক থেকে পার্থক্য করতে পারছি। তাহলে আমি প্রথমে যে বিষয় এখানে লিখছিলাম, যেরকম এখানে আমি বিষয় লিখব। এবার এগুলোকে মুছে দিচ্ছি। আমরা এখানে মুছে দিলাম। প্রথমে আমরা লিখব বিষয়। বিষয়ে ফার্স্ট যেটা আমরা লিখব সেটা হলো এর উৎস, অর্থাৎ কোথা থেকে আমি বিটা রশ্মি পাই। বিটা রশ্মি পাই আমরা হচ্ছে নিউক্লিয়াস থেকে। এর উৎস হলো তেজস্ক্রিয় নিউক্লিয়াস। শুধু নিউক্লিয়াস লিখলেও একেবারে আচ্ছা, 1 নম্বরও তোমার কাটা হবে না। এবারে ক্যাথোড রশ্মি। ক্যাথোড রশ্মিটা কি না, ক্যাথোড রশ্মি হলো ক্যাথোড নলে বা হচ্ছে তড়িৎ মোক্ষণ নলে। হ্যাঁ, সেখানে হচ্ছে মোক্ষণ নলে ক্যাথোড রশ্মি উৎপন্ন হয়। অর্থাৎ এখানে তোমাকে বলতে হবে এর উৎস হলো ক্যাথোড। ক্যাথোড থেকে ক্যাথোড রশ্মি নির্গত হয়। 2 নম্বর, এই যে উৎস, এটা হচ্ছে কি এর প্রভাবক। এই বিটা রশ্মির জন্য বাহ্যিক কোনো প্রভাবক লাগে না। আমি যদি এটাকে বাহ্যিক প্রভাবক বলি, তাহলে এটার জন্য এই বিটা রশ্মি নির্গমন হওয়ার জন্য বাহ্যিক প্রভাবকের দরকার নেই। কোনো নিউক্লিয়াস যদি তেজস্ক্রিয় হয়, সেখান থেকে আপনাতেই বিটা রশ্মি বেরিয়ে আসে। এই কারণে আমরা এটাকে বলবো যে এর প্রভাবক, এটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত ঘটনা। এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত নির্গত হয়, স্বতঃস্ফূর্তভাবে নির্গত হয়। আর এখানে আমি বলবো ক্যাথোড রশ্মির ক্ষেত্রে এটা হচ্ছে বাহ্যিক বিভব প্রদান করে, হ্যাঁ, এটাকে তৈরি করা হয়। উচ্চ বিভব, বাহ্যিক বিভব বলতে পারো, বা উচ্চ বিভব প্রদান করে তৈরি করা হয়। এবারে আর একটা পার্থক্য যেটা হলো যে এখানে যে আমি ক্যাথোড রশ্মি পাচ্ছি, এর যে শক্তি, এই শক্তিটা নিয়ন্ত্রণ করা যায়। ক্যাথোড রশ্মির গতিশক্তি, এর গতিশক্তি হচ্ছে নিউক্লিয়াসের উপর নির্ভর করে, বাইরের প্রভাবকের উপর নির্ভর করে না, নিউক্লিয়াসের উপর নির্ভর করে। আর এই ক্ষেত্রে ক্যাথোড রশ্মির ক্ষেত্রে গতিশক্তিটা কিন্তু চেঞ্জ হবে। আমি যত বিভব বাড়াবো, হ্যাঁ, বিভবের সঙ্গে সমানুপাতিক। এইটা আমাদেরকে মনে রাখতে হবে। এর গতিশক্তি নিউক্লিয়াসের উপর নির্ভর করে, অর্থাৎ বাহ্যিক প্রভাবক কী রাখছি, কত তাপমাত্রা দিচ্ছি, কত তড়িৎ ক্ষেত্র দিচ্ছি, চুম্বক ক্ষেত্র দিচ্ছি, কোনো কিছুর উপর এই বিটা রশ্মির গতিশক্তি নির্ভর করে না। কিন্তু ক্যাথোড রশ্মি যে বেরিয়ে আসছে ইলেকট্রনের স্রোত, সেটার শক্তি কিন্তু নির্ভর করে, অর্থাৎ কম বেশি হয়। এবার এটাকে কম বেশি করা যায়, তা সত্ত্বেও এর গতিশক্তি তুলনামূলকভাবে বেশি। এর গতিবেগ তুলনামূলকভাবে বেশি বলতে হবে, তুলনামূলকভাবে বেশি। আর এটা তুলনামূলকভাবে, কারণ এর তো বিভিন্ন বেগ হয়, বুঝতেই পারছো, তুলনামূলকভাবে কম। এইগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। আলফা রশ্মি, এখানে হচ্ছে বিটা রশ্মি, ক্যাথোড রশ্মি, এদের মধ্যে পার্থক্য আমরা কি করলাম? প্রথমে উৎস, এটা নিউক্লিয়াস থেকে নির্গত হয় বলে লিখবে, আর এটা হচ্ছে তড়িৎ মোক্ষণ নলে ক্যাথোড থেকে নির্গত হয়।
আর এখানে বিষয় বাহ্যিক প্রভাবক, এটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত ঘটনা। বিটা রশ্মি নির্গমন হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত ঘটনা। আর ক্যাথোড রশ্মি বলবে যে ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে উচ্চ বিভব প্রয়োগ করে এটাকে তৈরি করা হয়, অর্থাৎ বাহ্যিক প্রভাবকের দ্বারা আমরা তাকে নির্গত করছি বা তৈরি করছি। আর গতিশক্তি বিটা রশ্মির ক্ষেত্রে এটা নিউক্লিয়াসের উপর, কোন নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসছে সেটার উপর ডিপেন্ড করে। আর ক্যাথোড রশ্মি বা কোন নিউক্লিয় বিক্রিয়া থেকে বেরিয়ে আসছে সেটার উপর ডিপেন্ড করে। আর ক্যাথোড রশ্মির ক্ষেত্রে বিভবের সঙ্গে সমানুপাতিক, বিভব যত বেশি করা হবে তত গতিশক্তি বাড়বে। সবসময় যে বেড়ে যাবে তা নয়, গতিশক্তি একটা সময় গিয়ে সেটা আবার স্যাচুরেট করে যাবে, যাই হোক সেটা নিয়ে কথা নয়, বিভবের সঙ্গে সমানুপাতিক। আর এখানে গতিবেগ তুলনামূলকভাবে বিটা রশ্মি নিউক্লিয়াস থেকে যেটা বেরিয়ে আসছে তার গতিবেগ সামান্য হলেও বেশি হয়, আর ক্যাথোড রশ্মির গতিবেগ তুলনামূলকভাবে কম হয়। এরপরে আমরা আর দুটো রশ্মির মধ্যে পার্থক্য করে নেব, কারণ এইগুলো প্রাসঙ্গিক, এগুলো পরীক্ষায় আসে আর আমাদেরকেও এগুলো জেনে রাখতে হবে। একটা হচ্ছে এক্স রশ্মি আর একটা হচ্ছে গামা রশ্মি। এক্স রে আর গামা রের মধ্যে আমাদের পার্থক্য করে নিতে হবে। প্রথমে আমরা লিখব বিষয়, যে বিষয়ের পার্থক্য করব। কোন কোন বিষয়ে এদের পার্থক্য করা যাবে? দেখো, এক্স রে এটাও একটা তরঙ্গ, আর গামা রশ্মি এটাও একটা তরঙ্গ। এবার তোমাদের যাদের লাইট চ্যাপ্টারটা পড়া হয়ে গেছে, বেশিরভাগই পড়া হয়ে যায় কারণ লাইট চ্যাপ্টারটা এর আগে থাকে, সেখানে তোমরা তড়িৎচুম্বকীয় যে বর্ণালী দেখেছো, সেখানে কি দেখেছো? রাম মণ্ডল ইজ ভেরি আনফর্চুনেট ফর হিজ এক্স গামার কোচ। এক্স গামার কোচ স্যার কী বলছেন এসব? আমি আমার যখন এটা আবার পড়াবো কখনো, সেখানে তোমরা পেয়ে যাবে। যে এখানে দেখো এই যে তড়িৎচুম্বকীয় বর্ণালী, সেখানে আমরা বলছি রেডিও, মাইক্রো, ইনফ্রারেড, ভিজিবল মানে দৃশ্যমান আলোক, তারপরে আলট্রাভায়োলেট রে, তারপরে হচ্ছে পটটা হবে না, এক্স রশ্মি, তারপরে গামা রশ্মি, তারপরে কসমিক রশ্মি। এই এক্স রশ্মি আর গামা রশ্মি দেখো পাশাপাশি আছে, তাও তাদের মধ্যে তুল্যমূল্য বিবেচনায় এক্স রশ্মি আগে আছে, মানে এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্য বেশি আর গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কম। যত এদিক থেকে এদিকে যাব তত তরঙ্গদৈর্ঘ্য কমে যাচ্ছে। তাহলে এইখানে আমরা বেসিক্যালি এই দুটো যদি সাদৃশ্য বলে, প্রথমে দেখো সাদৃশ্যর কথা কিন্তু বলা হয় না, সবসময় আলোচনা করা হয় না, কিন্তু সাদৃশ্য আসে পরীক্ষায়, তখন কিন্তু অনেকে এরকম করে মাথা চুলকায়। আরে বাবা খুবই সহজ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ তো দুটোই তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এও আলোর গতিবেগে যায়, এও আলোর গতিবেগে যায়, এও কণা নয়, এও কণা নয়, এ তরঙ্গ, এও তরঙ্গ, এরও আধার নাই, এরও আধার নেই, এরও ভর নেই, ওরও ভর নেই। হাজার ঘন্টা তুমি পার্থক্য লিখতে পারবে, এখনই বসে বসে লিখে নাও। হ্যাঁ, আমি আর এখানে লিখবো না, তোমরা লিখে নিতে পারবে। এবারে আমি বিষয় বলবো যে গামা রশ্মি আর এক্স রশ্মি। প্রথমে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে আমি যাব। তরঙ্গ দৈর্ঘ্য উৎস দিয়ে গেলে হতো, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে আমার এখানে এ করতে মন চাইছে। দেখো এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি না কম? এখানেই তোমরা জানো, আলোক চ্যাপ্টারে পড়েছো তড়িৎচুম্বকীয় বর্ণালী, সেখানে তোমরা পেয়েছো যে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে এক্স রশ্মির ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বলবে বেশি আর এর কম। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যে মোটা, যে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার পেনিট্রেশন ক্ষমতা অর্থাৎ ভেদন ক্ষমতা, পেনিট্রেশন পাওয়ার কী হবে? যে মোটা তার কম হবে, আর যে রোগা তার বেশি হবে। এরা দুজনেরই রোগা, তার মধ্যে আবার রোগার থেকেও রোগা আছে, এই হচ্ছে সবচেয়ে রোগা। তাহলে ভেদন ক্ষমতা এর বেশি, এর কম, আর এর বেশি। আর আছে কি না, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কিন্তু এর বেশি, আর এর কম, এটা মনে রাখবে। হ্যাঁ, সেটা কম সেখানে পেয়েছিলে, এর সামান্য হলেও বেশি। আর কি আছে? উৎস। এই যে এক্স রে, এটা হচ্ছে কুলিজ নলে তৈরি করা হয়, মনে রাখবে তোমরা। কুলিজ নল, এটা কখনো
দীর্ঘইকারও থাকে। পুলিচ নলে এটা তৈরি করা হয়। আর গামা রশ্মি হচ্ছে নিউক্লিয়াস থেকে উৎপন্ন হয়, নিউক্লিয়াস থেকে। আরও অনেক অনেক পার্থক্য আছে, কিন্তু তোমরা আপাতত এই দুটো মনে রাখো, কারণ আমরা এখানে এই চ্যাপ্টারে আলফা বিটা গামা রশ্মি আমাদের মূল বিষয়, জানার বিষয়। এবারে আমরা গামা রশ্মির সঙ্গে এক্স রশ্মির তুলনা করলাম, কারণ তাদের মধ্যে অনেক মিল আছে। আবার বিটা রশ্মির সঙ্গে ক্যাথোড রশ্মির তুলনা করলাম, কারণ তাদের মধ্যে অনেক মিল আছে। সেই মিলগুলোও আমরা আলোচনা করলাম, সেটা লিখলাম না, তোমরা অবশ্যই এক্ষুনি খাতায় নোট তৈরি করে নাও। আর বিষয় এখানে যেটা এক্স রশ্মি আর গামা রশ্মির মধ্যে অমিল কোণগুলো, সেগুলো আমি লিখে ফেললাম, তোমরা কিন্তু খাতায় সুন্দর করে একটা নোট তৈরি করো। এই পর্যন্ত, আজকে এই পর্যন্ত। এরপরে আমি আসবো ভর ত্রুটি নিয়ে। ভর ত্রুটি বা বাস ডিফেক্ট কী, যে এই নিউক্লিয় বিক্রিয়ায় প্রচুর পরিমাণ যে তাপ শক্তি পাওয়া যাচ্ছে বা এই ধ্বংসলীলা চালাচ্ছে এই সমস্ত পারমাণবিক বোম, নিউক্লিয় বোম যেগুলোকে বলছি, হাইড্রোজেন বোম, এই সমস্ত বোমগুলো এত শক্তি পাচ্ছে কোথা থেকে? তার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে আপেক্ষিকতাবাদের সূত্র, কতটা ভর থেকে কতটা শক্তি পাওয়া যায়। আইনস্টাইন সাহেবের কথা আমাদেরকে মনে করতে হবে। প্লাস আমরা এখানে ভর ত্রুটির সাহায্যে আমরা নিউক্লিয় বিক্রিয়াগুলিতে বা আলফা বিটা গামা রশ্মি যখন বেরোচ্ছে তখন যে শক্তিটা পাচ্ছে সেগুলোও ভর ত্রুটির জন্য পাচ্ছে, সেই জিনিসগুলো আমরা জানব। সেটা নিশ্চয়ই পরের ভিডিও লেকচারে। আজকে এই পর্যন্ত। উইশ ইউ অল দ্য বেস্ট।